হ্যালো স্টুডেন্টস, তোমরা দেখছো এলআরএনআর ক্লাস। সঙ্গে আমি সুকান্ত। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর চ্যাপ্টার নম্বর 2 যে আমি এর আগের পার্টে যতদূর পড়িয়েছিলাম আজকে তারপর থেকে তোমাদের শুরু করব। চ্যাপ্টার নম্বর 2 যেটা ছিল ভৌত পরিবেশ, সেইটায় আমি আগের পার্টে ভূমিক্ষয় ও ভূমিধস এই পর্যন্ত পড়িয়েছিলাম। আজকে আমি তারপর থেকে পড়াবো। আর এর আগের পার্টটা যদি তোমরা এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আগের পার্টটা দেখে এসো। এবং আজকের এই যে পার্ট, এই পার্টটা আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো, প্রথম যে পয়েন্টটা আমি লিখেছি, বাঁওড় ও ঝোড়া কী। সেকেন্ড, স্রোতের ও স্থির জল কী, অর্থাৎ স্রোতের জল আর স্থির জল এই দুটো জিনিস কি। পরেরটা রাসায়নিক বিক্রিয়া কি এবং এর একটা উদাহরণ। জল কিভাবে দূষিত হয়, অর্থাৎ জল দূষণের কারণ। আর জল শোধন, অর্থাৎ জলকে আমরা কিভাবে শোধন বা শোধিত করতে পারবো সেই সম্পর্কে আমরা আজকের ক্লাসে জানব। তাহলে প্রথম পয়েন্ট যেটা আছে, বাঁওড় ও ঝোড়া কী। দেখো, বাঁওড় হচ্ছে নদী তার গতিপথে চলার সময় অনেক বাঁক নিয়ে থাকে। সেই বাঁক একটা পর্যায়ে যখন অনেক বড় হয়ে যায় তখন সেই বাঁক মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে একটা জলাভূমির ন্যায় অবস্থান করে। সেইটাকে আমরা বলবো বাঁওড়। অর্থাৎ তোমরা যদি কোনো বড় নদী লক্ষ্য করো তাহলে দেখবে তার চারপাশে জলাভূমি টাইপের কিছু লক্ষ্য করা যাচ্ছে, ওইগুলোই হলো বাঁওড়। অর্থাৎ ওইগুলো ওই মূল নদী থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদাভাবে জলাভূমির ন্যায় অবস্থান করছে। ঝোড়া, ঝোড়া কি, পার্বত্য অঞ্চলে যে ঝর্ণা অবস্থান করে সেইটাকে পার্বত্য অঞ্চলের মানুষজন বা উপজাতি সম্প্রদায়ের মানুষজন ঝোড়া বলে থাকে। অর্থাৎ আমরা যেটাকে ঝর্ণা বলি সেটা তারা ঝোড়া বলে। পরের টপিক, স্রোতের ও স্থির জল কী, অর্থাৎ স্রোতের জল আর স্থির জল কী, এইটা কেনই বা হয় সেটাই তোমাদের বলবো। তো স্রোতের জল কী, প্রথম বলি যে সমস্ত বড় নদী সেগুলো কোথায় উৎপত্তি লাভ ঘটে, সেইগুলো উৎপত্তি লাভ ঘটে বড় বড় পার্বত্য এলাকা বা পাহাড় পর্বতের ধার থেকে। কিভাবে, অর্থাৎ আমি তোমাদের বলেছি না, প্রতি 1000 মিটার উচ্চতাতে 6.46 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতাটা কমতে থাকে। তাহলে একটা পাহাড় বা পর্বতের উচ্চতা তোমরা আন্দাজ করতে পারো। তাহলে কি হয় না, ওই অত্যাধিক উচ্চতায় নিশ্চয়ই কি হবে না, যে জল যে জলকণা সেটা কি হবে, বরফ কণায় পরিণত হবে। আর বরফ কণায় পরিণত হয়ে পাহাড়ের চূড়ায় কি হবে, সঞ্চিত হতে থাকবে। এবার এই যে আমাদের অত্যাধিক হারে বিশ্ব উষ্ণায়ন বা গ্রিনহাউস এফেক্ট, এর ফলে যে আমাদের পৃথিবীর স্বাভাবিক যে উষ্ণতা সেটা বাড়তে থাকছে। আর বাড়তে থাকার দরুন কি হয় না, ওই যে সঞ্চিত বরফ সেটা কি হয়, গলে যায়। আর গলে যায় সেইখান থেকে যে বরফ গলা জল, সেইখান থেকেই তৈরি হয় বড় সড়ো নদী। সেই নদীগুলো এবার নির্দিষ্ট ঢাল বেয়ে কী হয়, নামতে থাকে। যেহেতু পাহাড়ে ঢাল কি বেশি, অর্থাৎ উঁচু থেকে নিচু যে লক্ষ্য করা যায় সেটা পাহাড়ি অঞ্চলে লক্ষ্য করা যায়, ঢালের তারতম্য লক্ষ্য করা যায়। তাই সেইখানে যে জলটা আমরা লক্ষ্য করব সেটা হবে স্রোতের জল। অর্থাৎ পাহাড়ি অঞ্চলে বরফ গলা জল কি হয়, এই স্রোতের ন্যায় নিচের দিকে বইতে থাকে। নিচের বলতে মালভূমি এবং সমভূমির দিকে বইতে থাকে। আর স্থির জল কি, এবার যখন ঢালের পরিমাণটা কমে আসতে থাকবে, যত পাহাড়ি অঞ্চল থেকে দূরবর্তী স্থানে যাব তখন কি হবে, তখন এই ঢালটা কমার জন্য বা ঢালের তারতম্যটা লক্ষ্য করার জন্য মালভূমি বা সমভূমি অঞ্চলে এই বড়সড় নদীগুলো প্রবেশ করবে।
উদাহরণস্বরূপ যদি গঙ্গা নদীকে বলো, গঙ্গা নদী পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করলো, গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করলো এবং উৎপত্তি লাভ করে ঢালের তারতম্যের জন্য সেই সময় সেখানে স্রোতের জল সৃষ্টি হলো এবং যখন মালভূমি বা সমভূমি এলাকায় সে প্রবেশ করলো, অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ থেকে কোথায় গেল না একটা পার্ট চলে গেল বাংলাদেশে, অর্থাৎ এগুলো সমভূমি এলাকা। সেইখানে গিয়ে কি হয়, সেখানে গিয়ে এই নদীর যে তীব্রতা সেটা কি হয়, কমে যায় এবং একটা সময় গিয়ে দেখা যায় সেটা কোথায় গিয়ে পড়ে, বঙ্গোপসাগরে। আমরা কিন্তু দেখব এই বড়সড় নদী এবং ছোটোখাটো নদী কিভাবে হয়, অর্থাৎ এই বড়সড় নদীগুলো যখন ঢালের তারতম্যের জন্য মালভূমি এবং সমভূমি অঞ্চলে প্রবেশ করে, সেইখানে তারা ছোটোখাটো জলাশয় তৈরি করে, কারণ সেখানে তাদের যে তীব্রতা সেটা কমে যায়। কমে যাওয়ার জন্য সেখানে ছোটোখাটো জলাশয় তারা তৈরি করে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে যে স্রোতের জল কোথায় সৃষ্টি হয় এবং স্রোতটা কেনই বা সৃষ্টি হয়, কারণ ঢালের তারতম্যের জন্য। আর স্থির জলটা কেনই সৃষ্টি হয় এটা তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে পরের পার্টে এসো। পরের পার্টে আছে রাসায়নিক বিক্রিয়া কী এবং উদাহরণ কী। রাসায়নিক বিক্রিয়া খুবই সহজ। রাসায়নিক বিক্রিয়া সব সময় সব জায়গায় ঘটতে থাকছে, অর্থাৎ এক বা দুই বা ততোধিক পদার্থ যখন এক হয়ে একটা ভিন্ন ধর্মী পদার্থ সৃষ্টি করে, সেই যে প্রক্রিয়া সেটা হচ্ছে এই যে রাসায়নিক বিক্রিয়া। অর্থাৎ যদি এক বা দুই পদার্থ একে অপরের সাথে যুক্ত হয়ে একটা অন্য পদার্থ সৃষ্টি হয়, সেইটাকেই আমরা বলবো রাসায়নিক বিক্রিয়া। এবং এই রাসায়নিক বিক্রিয়ায় যে সমস্ত পদার্থগুলো কি হয় না যোগ হয়, মানে তারা অ্যাটেন্ডেন্স দেয়, তাদেরকে আমরা কি বলবো, বিকারক। আর উদাহরণ তো সব জায়গায় তোমরা যে কোনো উদাহরণ পেয়ে যাবে। একটা ছোটোখাটো উদাহরণ দিয়ে দিই। ছোটোখাটো উদাহরণ বলতে আমরা যখন দুধে, অর্থাৎ যে কোনো দুধ হয়, গরুর দুধ, কি হয়, আমরা যদি লেবু যে রস সেটা যদি আমরা দিয়ে দিই, যে ভিন্নধর্মী পদার্থটা সৃষ্টি হবে সেটার নাম হচ্ছে ছানা। তাহলে প্রথম পদার্থ কি, দুধ, দ্বিতীয় পদার্থ কি, লেবু বা লেবুর রস। এই দুটো যখন যুক্ত হলো তখন একটা অন্যরূপ পদার্থ সৃষ্টি হলো যেটার নাম আমরা ছানা, যেটা থেকে এবার বিভিন্ন প্রকার মিষ্টি বা সুন্দর যে সমস্ত আমাদের মিষ্টির যে রকমভেদ সেগুলো আমরা লক্ষ্য করি। জল কিভাবে দূষিত হয় দেখো, তোমাদের এখানে অনেকগুলো পয়েন্ট আমি লিখেছি, এই পয়েন্টগুলো করলেই মোটামুটি তোমাদের হয়ে যাবে। প্রথম পয়েন্ট কি, নর্দমার সংযোগ। অর্থাৎ গ্রামের দিকে তুলনামূলক কম থাকে নর্দমা, শহরের দিকে তুলনামূলক নর্দমা বেশি থাকে। এই নর্দমাতে কি কি থাকে, এই নর্দমাতে যে সমস্ত বাড়িঘরের নোংরা বা পায়খানা যে সমস্ত জল বা মূত্রের যে সমস্ত জল নর্দমায় গিয়ে ডাইরেক্ট পড়ে এবং সেই জল যখন কি হয় না কোনো একটা বড় জলাশয়ে গিয়ে পড়ে, স্বাভাবিকভাবেই সেই জলাশয়ের যে জল সেটাকে সে দূষিত করবেই। দ্বিতীয় পয়েন্ট, কলকারখানার বর্জ্য। অর্থাৎ আমাদের এই যে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এই পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার জন্য কি হচ্ছে না আগের যা কলকারখানা ছিল এখন তা দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ হয়ে যাওয়ার জন্য আমরা কলকারখানাতে যে সমস্ত কেমিক্যাল ইউজ করি, উদাহরণ হিসাবে ক্লোরিন, অ্যামোনিয়া, এই যে আমরা কেমিক্যালগুলো ইউজ করি, এইগুলো কি হয় একটা টাইমের পর এরা একটা নির্দিষ্ট গতিপথে ওই জলাশয়ে গিয়েই পড়ে। আর জলাশয়ে গিয়ে পড়লে রাসায়নিক বিক্রিয়ার দরুন কি হয় না জলকে তারা দূষিত করে। থার্ড পয়েন্ট, গৃহস্থালির বর্জ্য। এটা হচ্ছে আমাদের মানুষের সচেতনতা বৃদ্ধি করতে হবে এই পর্যায়ে। গৃহস্থালির বর্জ্য অর্থাৎ আমরা নিজেরা যতটুকু পারবো ততটুকু কি করব, আমাদের দিক দিয়ে সচেতন থাকব। এবং এই যে কলকারখানার বর্জ্য এটাকে আটকানো মুশকিল, কারণ আমাদের জনসংখ্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ার জন্য কলকারখানা বাড়ছে, কলকারখানা বাড়ার জন্য এই সমস্ত যে কেমিক্যাল এটা ইউজের পরিমাণও বাড়ছে, আর এটাকে আটকানো মুশকিল। কিন্তু এটাকে তো আমরা আটকাতে পারি।
কারণ এটা গৃহস্থালির বর্জ্য, অর্থাৎ আমাদের বাড়ির নিত্যদিনের যে সমস্ত নোংরা কি হয় না আমাদের বাড়িতে তৈরি হয়, সেইগুলো কি করি আমরা, সেইগুলো কোনোরূপ সচেতন না হয়ে আমরা ওই জলাশয়ে গিয়ে ফেলি। সাপোজ পলিথিন ফেলি, আমরা প্লাস্টিক ফেলি, বিভিন্ন প্রকার সবজির যে খোসা ওইগুলো গিয়েও ফেলি। তো এই যে পলিথিন প্লাস্টিক কোনোভাবেই তো মাটিতে মেশে না, আর এই যে জলাশয়কে এরা কি করে, দূষিত করে। তাহলে এই যে গৃহস্থালির বর্জ্য, এইটা হচ্ছে আমাদের দিক দিয়ে আমরা পারি সচেতনভাবে এটাকে রুখতে। 3টে পয়েন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। চতুর্থ পয়েন্ট হচ্ছে কৃষিজাত বর্জ্য। এটাও খুবই গুরুত্বপূর্ণ জল দূষণের কারণ হিসাবে। কিভাবে হয় কৃষিজাত বর্জ্য? ধরো তোমরা কিছুক্ষণ আগে জমিতে কীটনাশক রোখার জন্য বা আগাছানাশক রোখার জন্য কি করেছো, একটা ওষুধ দিয়ে এসছো, একটা ওষুধ স্প্রে করে এসছো, বা উদ্ভিদের বৃদ্ধির জন্য কি করে এসছো, রাসায়নিক সার দিয়ে এসছো, পটাশ দিয়ে এসছো, ইউরিয়া দিয়ে এসছো। এবার কিছুক্ষণ পর তোমরা যখন বাড়ি ফিরে এলে, দেখলে তুমুলভাবে বৃষ্টি নেমেছে। যখন বৃষ্টিটা নামলো তখন কি হলো, ওই যে জমিতে তুমি যে ওষুধটা দিয়েছো, ওই ওষুধটা ওই জলের সাথে কি হলো, মিশে গেল। এবার জল তো এক জায়গায় স্থিরভাবে দাঁড়াতে পারে না, কারণ ওই স্রোতের জল স্থির জল পড়াতে গিয়ে তোমাদের বললাম, যেখানে ঢালের তারতম্য হবে সেখানেই তারা কি হবে, এগোবে। সেইটাকে দেখতে গিয়ে তারা ঢালের তারতম্যকে রুখে দিয়ে তারা চলে যায় জলাশয়ে। এই জলাশয়ে গিয়ে তাদের যখন এই কীটনাশক, আগাছানাশক বা রাসায়নিক সার গুলে যায়, তখন এই সমস্ত সারের বা কীটনাশকের সাথে ওই জল বিক্রিয়া করে এই যে জল সেটাকে দূষিত করে। তো এইটার দিক দিয়ে আরেকটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে এখানে আমি উল্লেখ করিনি, তোমাদের সিলেবাসে নেই, তবুও বলা ভালো, তোমরা জানতে পারবে। সেটা হচ্ছে ইউট্রোফিকেশন। অর্থাৎ কি হয়, ইউট্রোফিকেশনে কি হয়, এই সমস্ত যে সমস্ত বর্জ্য, রাসায়নিক সার, কীটনাশক, আগাছানাশক, পটাশ, ইউরিয়া, এই যেগুলো আমরা প্রয়োগ করছি কৃষিক্ষেত্রে, সেইগুলো কি হচ্ছে, ওই জলের সাথে ধুয়ে জলাশয়ে এসছে, জলাশয়ে এসে জলকে নোংরা করছে, জলকে দূষিত করছে। এবং কি হচ্ছে, লাস্টে এই যে পুকুরে, আমাদের বেশিরভাগ গ্রামের দিকে পুকুরে যদি পানার প্রভাব লক্ষ্য করো, তাহলে দেখবে বেশিরভাগ না হলেও 2-3টে ওই ঘটনার মাধ্যমেই হয়েছে। অর্থাৎ ইউট্রোফিকেশন বলতে এই সমস্ত যে সমস্ত বজ্র ওই জলে গিয়ে পড়লো, তাদের রিয়াকশানে কি হয় না, পুকুরে পানার প্রভাব বৃদ্ধি পায়। পানার প্রভাব বৃদ্ধি পাওয়ার জন্য কোনোভাবেই বাতাসের অক্সিজেন জলের মধ্যে প্রবেশ করতে পারে না। জলের মধ্যে অক্সিজেন প্রবেশ না করার ফলে যে সমস্ত ঘটনাগুলো ঘটবে, আমরা সেগুলো জল শোধনে গিয়ে পড়ব। দেখো, জলশোধনের প্রথম পয়েন্ট অক্সিজেন। তো অক্সিজেন যদি, বাতাসের অক্সিজেন যদি জলে প্রবেশ করতে না পারে, তাহলে কি হবে, তাহলে তারা জলের সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারবে না। জলে যে সমস্ত দূষিত পদার্থ প্রবেশ করেছে সেগুলোর সাথে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারবে না। আর এই রাসায়নিক বিক্রিয়া না ঘটলে জলে যে সমস্ত দূষিত পদার্থ রয়েছে সেইগুলো অক্সিজেনের সাহায্যে ভাঙবে না। আর যদি না ভাঙে তাহলে জল আরও দূষিত হবে। এই যে ইউট্রোফিকেশন আমি বলছিলাম, এইটাকে তোমরা যদি লক্ষ্য করো, তাহলে ইউট্রোফিকেশনের প্রভাবে জলে বা জলাশয়ে পানার প্রভাব বৃদ্ধি পায়। পানার প্রভাব বৃদ্ধি পেলে এই যে বাতাসের অক্সিজেন, সেই পানার অভ্যন্তর দিয়ে ঢুকতে পারে না। তাহলে কি হবে, ঢুকতে না পারলে ওই জলের সাথে অক্সিজেন বিক্রিয়া ঘটাতে পারবে না। জলের সাথে অক্সিজেন বিক্রিয়া না ঘটাতে পারলে জলের মধ্যে থাকা যে সমস্ত দূষিত পদার্থ সেগুলোকেও সে ভাঙতে পারবে না। আর ভাঙতে যদি না পারে জল আরও দূষিত হয়ে যাবে। তাহলে প্রথম পয়েন্ট কি করতে হবে না, বাতাসের অক্সিজেনকে যাতে ওই জলের অভ্যন্তরে প্রবেশ করানো যায় সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ যদি কোনোভাবে ইউট্রোফিকেশনের প্রভাবে জলাশয়ে পানার প্রভাব বৃদ্ধি পায়, তাহলে নিজের সচেতনতার কারণে এবং পারিপার্শ্বিক সচেতনতার কারণে ওই জলাশয় থেকে ইউট্রোফিকেশনের প্রভাবে যে পানার সৃষ্টি হয়েছে সেই পানাকে কি করতে হবে, সরিয়ে দিতে হবে।
তাহলে প্রথম পয়েন্ট জলশোধনের অক্সিজেন সাপ্লাই। দ্বিতীয় পয়েন্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেট। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি? একটা পদার্থ, যে পদার্থ যদি আমরা জলে একটি নির্দিষ্ট মাত্রায় দিয়ে থাকি তাহলে যে সমস্ত দূষিত পদার্থ জলে অবস্থান করছে সেইগুলো অনেকটাই কি হবে, দূর হবে। তাহলে জল দূষণের হাত থেকে আমরা বাঁচতে পারবো। কিন্তু এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, যদি এর থেকে বেশি দেওয়া হয় তাহলে কি হবে, যে সমস্ত মাছ বা যে সমস্ত উপকারী জীব আমাদের জলাশয়ে অবস্থান করছে তারা মারা যাবে। তাহলে আমাদের একটা নির্দিষ্ট মাত্রায় কি করতে হবে, জলাশয়ে পারম্যাঙ্গানেট কি করতে হবে, দিতে হবে। লাস্ট পয়েন্ট ছোট বড় উপকারী জীব। ছোট বড় উপকারী জীব কি করে? ছোট বড় উপকারী জীব জলাশয়ে যে সমস্ত পানা, ক্ষুদ্রাতি ক্ষুদ্র পানা সৃষ্টি হয় সেইগুলোকে, বা তলায় যে সমস্ত বজ্র লক্ষ্য করা যায় সেইগুলোকে খেয়ে নেয়। তাহলে খেয়ে নিলে কি হবে, তারা জলাশয়ের যে আগাছা সেইগুলোকে তারা কি করছে, দূরীভূত করছে। তাহলে এইরূপভাবে যে জলাশয়ের মধ্যে অবস্থানকারী ছোট বড় উপকারী জীব তারা কি করে, জল দূষণের হাত থেকে জলাশয়কে রক্ষা করে। তো এই রকম অনেক মাছের তোমরা নাম জানবে, তবুও যদি আমি বলি সেটা হচ্ছে গ্রাস কার্প। এরম একটা মাছের নাম আছে, লম্বাটে আকৃতির হয়। সেই মাছ কি করে, সেই মাছ তোমরা লক্ষ্য করবে তারা পানা খায় না, ওপরে যে পানা সৃষ্টি হয় সেই পানা তারা খায় না। তাহলে খায়টা কি, তারা তলায় যে সমস্ত শ্যাওলা হয়, তলায় যে সমস্ত বজ্র লক্ষ্য করা যায় সেই বজ্রগুলোকে তারা খায়। তাহলে এই যে গ্রাস কার্প তোমাদের নাম বললাম মাছের নাম, এই মাছ কি করে, তলায় উপস্থিত থাকা শ্যাওলা, বিভিন্ন প্রকার বজ্র এইগুলোকে তারা খেয়ে জল দূষণের হাত থেকে জলাশয়কে রক্ষা করে। তাহলে তোমরা এই যে এত দূর পড়লাম তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো এই পয়েন্টগুলো এই অংশের গুরুত্বপূর্ণ। মাটির নিচে জল কিভাবে লক্ষ্য করা যায়। দ্বিতীয় পয়েন্ট দেখো, জল কি কি কারণে নষ্ট হয়, অর্থাৎ আমরা প্রাত্যহিক বা প্রতিদিনে জল যে নষ্ট করি সেই উৎসগুলো কোনগুলো। আর লাস্ট আসছে জলাভূমি কি, অর্থাৎ এই জলাভূমি বলতে একটা অন্যরূপ জলাভূমি বোঝায়, সেটাই আসবো। মাটির নিচে জল কিভাবে লক্ষ্য করা যায় আমি তোমাদের দুটো পয়েন্ট দেখিয়েছি, একটা সমুদ্রের জল, একটা বৃষ্টির জল। অর্থাৎ আমরা যে ভূগর্ভস্থ জল অর্থাৎ মাটির নিচের জল যেটা আমরা সাপ্লাই পাই প্রত্যেক দিন টিউবওয়েলের মাধ্যমে, তো সেইটা কিভাবে আমরা পাই সেইটা দেখি। সমুদ্রের জল অর্থাৎ সমুদ্রের যে জল সেইটা লক্ষ লক্ষ বছর ধরে একটা লম্বা সময় ধরে একটু একটু করে বালি কাদা এই কণার মাধ্যমে চুইয়ে চুইয়ে ওই মাটির নিচ পর্যন্ত যায়। তাহলে তো তোমরা বলবে আমরা যে জলটা খাই সেটা তো নোনতা নয়, কারণ সমুদ্রের জল নোনতা। আপনি যদি বলেন যে সমুদ্রের জল আস্তে আস্তে বছরের পর বছর কি ধরে কি হয়, চুইয়ে চুইয়ে মাটির নিচে যায়, তাহলে নোনতা ভাবটা কি হয়। এই যে লম্বা সময় ধরে এই সমুদ্রের জল চুইয়ে চুইয়ে বালি বা কাদা কণার মাধ্যমে নিচ পর্যন্ত যায়, এই যে লম্বা সময়, এই সময়তেই সমুদ্রের যে লবণাক্ত ভাব বা নোনা ভাব সেইটা কেটে যায়। কীভাবে না, এই বালি বা কাদা কণা সমুদ্রের জলকে চুইয়ে চুইয়ে নিচে যেতে দেয়, কিন্তু নোনা ভাবটাকে তারা কি করে, অ্যাবজর্ব করে নেয়। নোনা ভাবটাকে তারা অ্যাবজর্ব করে নেয় এবং বাকি অংশটাকে অর্থাৎ পিওর জলটাকে তারা কি করে, ওই নিচ পর্যন্ত পাঠাতে সক্ষম হয়। আর দ্বিতীয় পয়েন্টটা বৃষ্টির জল, তোমরা সবাই জানো যে এটাও একটা লম্বা পিরিয়ড, এটাও একটা বড় লম্বা সময়, যে সময় ধরে কি হয়, এই যে বৃষ্টির জল যখন প্রচণ্ড পরিমাণে হয় তখন এটা কি হয়, কিছুটা পরিমাণ জলাশয়ে যায়, কিছুটা পরিমাণ বিলে যায়, কিছুটা পরিমাণ জল নদীতে যায়। এইভাবে চারিদিকে গিয়েও যে অংশের জল আমরা আরও পেয়ে থাকি সেইটা ওই কাদাকণার মাধ্যমে
আস্তে আস্তে চুঁইয়ে চুঁইয়ে ওই নিচ পর্যন্ত যায়, যেটাকে আমরা ভূগর্ভস্থ জল বলে থাকি। এই বৃষ্টির জল কখন বেশি পরিমাণে হয়? বর্ষাকালে হয়। তখন তোমরা দেখবে যে পরিমাণ জল টিউবওয়েলের মাধ্যমে আমরা পাই, শীতকালে সেই পরিমাণ জল আমরা পাই না, আর গ্রীষ্মকালেও সেই পরিমাণ জল আমরা পাই না। কারণটা কি? কারণ বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে জল হয়, আর জল হওয়ার জন্য এই জল প্রত্যেক দিন চুঁইয়ে চুঁইয়ে আস্তে আস্তে অল্প পরিমাণে নিচ পর্যন্ত যেতে থাকে। কিন্তু গ্রীষ্মকালে জলের পরিমাণ কম হওয়ায় এবং সূর্যের দাপট বেশি হওয়ায় কি হয়, যে পরিমাণ জল এই আমাদের ভূপৃষ্ঠে পড়ে সেই পরিমাণ জল ওই নিচ পর্যন্ত যেতে পারে না। একটা অংশ সূর্য শোষণ করে নেয়, আর যেটুকু পড়ে থাকে সেটা আস্তে আস্তে নিচের দিকে যায়। তাই তোমরা লক্ষ্য করে দেখবে যে গ্রীষ্মকালে টিউবওয়েল জল সেটা কম পাওয়া যায়, বা যে লেয়ার সেটা আরও নিচে চলে যায়, এইটা হয়। কিন্তু বর্ষাকালে সেটা হয় না, কারণ বর্ষাকালে জলের পরিমাণ বা জলের প্রাচুর্য বেশি। তাহলে এই উৎস দুটো পড়লাম। এবার দেখো জল কীভাবে নষ্ট হয়। তোমরা প্রত্যেক দিন তোমরা জল নষ্ট করছো, কী কী কারণ বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। প্রথম পয়েন্ট হবে অবশ্যই স্নান, অর্থাৎ আমরা প্রত্যেক দিন যে স্নানের কাজে এই জলকে ব্যবহার করি, সেটা কি পিওর জল এবং খাবার জল সেটাকে ব্যবহার করি, তাতে আমাদের প্রচণ্ড পরিমাণে জল নষ্ট হয়ে যায়। কারণ এই জলটা তো আমাদের পানীয় জল, এই জলটা তো স্নান করার জল নয়, কিন্তু আমরা সেই জলটা তো স্নান করি। কি করি? কাপড় কাচি, কাপড় কাচার তো এই পানীয় জল নয়, কাপড় কাচার জন্য পানীয় জল তো বরাদ্দ নয়, তাহলে পানীয় জলে আমরা কি করি? কাপড় কাচি। তাই কাপড় কাচার জন্যও কি হয়? এই জল নষ্ট হয়। বা আমরা পায়খানার কাজে, মূত্রের কাজে আমরা প্রচণ্ড পরিমাণে এই পানীয় জলকে আমরা ব্যবহার করি। তো এই পানীয় জলের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি সেটাও তো তোমাদের জানতে হবে, যে এই যে স্নানের জল আমরা যদি পানীয় জলটাকে ব্যবহার না করি তাহলে কি ব্যবহার করব? দুটো হতে পারে, কিন্তু দুটোই এখনকার সময়ে একটু সাবধানতার সাথে ব্যবহার করতে হবে। প্রথম বৃষ্টির জল এবং সেকেন্ড জলাশয়ের জল। তো প্রথম বৃষ্টির জল যেটা থাকে সেটা হচ্ছে, বৃষ্টির জল যখন শুরু হয় সেই সময়ের জলটাকে আমরা নেব না, অর্থাৎ বৃষ্টির জল শুরু হচ্ছে কিছুটা হয়ে যাওয়ার পর আমরা সেটাকে নেব। কারণ বৃষ্টির জল শুরু হওয়ার সময় বৃষ্টির জলের সাথে অ্যাসিড কি হয়? পড়তে থাকে, মানে অ্যাসিড সংযুক্ত থাকে। তাই ওই অ্যাসিড সম্পন্নিত জল আমরা নেব না, অ্যাভয়েড করব। বৃষ্টির জল শুরু হওয়ার কিছুক্ষণ পর যে জল আমরা পাবো সেইটাকে নেব, এবং সেইটাতে আমরা কাপড় কাচবো, আমরা পায়খানা মূত্রে ব্যবহার করব, আমরা স্নানের কাজে ব্যবহার করব। দ্বিতীয় পয়েন্ট, পুকুরের জল, জলাশয়ের জল। জলাশয়ের জল এটা অনেকটা পরিমাণে এখন মানে আমার দিক দিয়ে বলবো এটা ইউজ করা উচিত নয়, কারণ জলাশয়ের জল এখনকার সময়ে প্রচণ্ড পরিমাণে দূষিত। তো দূষিত হওয়ার জন্য তোমরা যদি এই জলাশয়ের জলে চান করো তাহলে কি হবে? চুলকানি অবশ্যই হবে। তো এই চুলকানি একটা খুব খারাপ। তো এই জন্য আমি বলবো বৃষ্টির জলটাই এখানে ভালো, বৃষ্টির জলটাই ব্যবহার করা ভালো পুকুরের জলের থেকে। এরপর এসো হচ্ছে জলাভূমিতে। তো জলাভূমি কিভাবে সৃষ্টি হয়? এই যে নদী বাঁক একটা সময় বড় হতে হতে নির্দিষ্ট নদী থেকে আলাদা হয়ে বিচ্ছিন্নভাবে অবস্থান করছে, যেটাকে আমি বাঁওড় বলেছিলাম। কিন্তু এই যে নির্দিষ্ট পরিমাণ অংশ নদী থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা হয়ে গেল, এইটা যখন কি হয় না বিভিন্ন কারণবশত চাপা পড়ে যায়, ঠিক আছে? অর্থাৎ বিভিন্ন বজ্র পদার্থ আমরা ওখানে গিয়ে ফেলছি, আমরা ওখানে আরও অনেক রকম কিছু গিয়ে ফেলছি। তো ফেলার জন্য যখন সেটা কি হয়, সেটা ভরাট হয়ে যায়, সেটা মেকআপ হয়ে যায়, তখন সেইটা ওই জলাভূমির আকার নিয়ে নেয়। আমরা অনেক সময় শুনতে পাই যে এই অংশ থেকে বা এই অংশ থেকে সারা বছর জলের অভাব লক্ষ্য করা যায় না, অর্থাৎ ওই অংশে সারা বছর জল লক্ষ্য করা যায়।
তো এটা একটা ভৌতিক কারণ হিসাবে আমরা এতদিন লক্ষ্য করতাম, কিন্তু এটা করা উচিত নয়, এটা একটা ভৌতিক কারণ নয়। এইখানে কি হয়, এই জলাভূমির সাথে দেখা যায় যে নিচ পর্যন্ত যে ভূগর্ভস্থ জল রয়েছে তার সাথে লিঙ্ক আপ রয়েছে, অর্থাৎ লিঙ্ক রয়েছে। লিঙ্ক থাকার জন্য যখন আমাদের এখানে গ্রীষ্মকালে জলের অভাব দেখা যাচ্ছে, জলাশয়গুলো শুকিয়ে মরে যাচ্ছে, ঠিক তখনও ওই জলাভূমিতে জল লক্ষ্য করা যাচ্ছে। ভৌতিক ব্যাপার মনে হলেও এটা ভৌতিক ব্যাপার নয়, কারণ তখন ওই জলটাকে সাপ্লাই দিচ্ছে ওই ভূগর্ভস্থ জল। এই জল কমে যাচ্ছে তখন ভূগর্ভস্থ জল নিচ থেকে উপরে উঠছে। আবার যখন বর্ষাকালে প্রচণ্ড পরিমাণে জল হচ্ছে, জলাভূমি ভরে যাচ্ছে, তখন ওই জলাভূমির জল আস্তে আস্তে চুঁয়ে চুঁয়ে যাবে না, কারণ তার সাথে ডাইরেক্ট লিঙ্ক আপ রয়েছে, তাই ওই জল ডাইরেক্ট নিচে নেমে যাবে। আবার যখন এই জলাভূমির জল শুকিয়ে যাবে তখন কি হবে, ওই ভূগর্ভস্থ জল ওই জলাভূমিকে সাপ্লাই দেবে জল। তাই এটা একটা ভৌতিক ব্যাপার লক্ষ্য হলেও এটা একটা ভৌতিক ব্যাপার নয়, এটা একটা সাধারণ ঘটনা, যেখানে ভূগর্ভস্থ জলের সাথে আমাদের এই জলাভূমির যে লিঙ্ক আপ রয়েছে তার জন্যই সারা বছর এই জলাভূমিতে কি হয়, জল লক্ষ্য করা যায়। এবার দেখো, কলকাতার সেই সময়কার যে বিদ্যাধরী নদী এবং গঙ্গা নদীতে যে প্রকল্পটা আনা হয়েছিল সেইগুলো এই ঘটনা এবং এই সালে আমরা সাজাবো। প্রথম হচ্ছে 1857 সাল, যখন নোংরা জলটা পূর্বে পাঠানো শুরু হয়। এখানে কি হয় না, কলকাতার ঢালটা পূর্ব দিকে ছিল, গঙ্গা নদীতে কি হচ্ছিল, নোংরা জমেছিল, সেই নোংরা জলটা পূর্ব দিকে পাঠানো শুরু হয় বিদ্যাধরী নদীর মাধ্যমে। 1860 সালে একটা স্টেপ নেওয়া হয়, সেখানে কিছু মাছ চাষ শুরু হয় অল্প পরিমাণ। 1872 সালে মাছের ঘাট তৈরি হয়। আর 1918 সালে এই সময়টাতে যে মাছ চাষটা শুরু হয় সেটা হয় চিরস্থায়ী, অর্থাৎ পাকাপাকিভাবে চিরস্থায়ীভাবে মাছ চাষটা শুরু হয়। আর 1929 সাল যখন বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয়, অর্থাৎ এই মাছ এবার কি হবে না, চারিদিকে এই মাছ যাবে। এই 1929 সালটা ছিল ভাইটাল এই সময়কার। এই সময়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয় কলকাতা গঙ্গা এবং বিদ্যাধরী নদীতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এই পর্যন্তই। যদি তোমাদের এই ক্লাসে কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর এই ক্লাস থেকে যদি তোমাদের নোটস, পিডিএফ, এমসিকিউ এগুলোর দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে LRNR অ্যাপটিকে ডাউনলোড করবে এবং সেটাকে ব্যবহার করতে থাকবে। ধন্যবাদ।